ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। নেহরুর পর ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। মনোবল ভাঙতেই এমন প্রচার অভিযোগ বিরোধীদের। এবং ডলারে বেতন দেওয়ার কথা থাকলেও মানছেন না মালদ্বীপের বেশিরভাগ নিয়োগদাতা। প্রবাসী কর্মীদের দেয়া হয় স্থানীয় মুদ্রায়, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এবার আলোচনায় বুথ ফেরত সমীক্ষা। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এসব সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকার কথা বলা হচ্ছে। বিরোধী শিবিরের দাবি, ভোট গণনাকারী এজেন্টদের মনোবল ভাঙতেই চালানো হচ্ছে এমন প্রচার। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লির মসনদে মোদি থাকছেন নাকি পরিবর্তন আসছে তা জানতে অপেক্ষা মাত্র একদিনের। 4 জুন ঘোষিত হবে ভারতের লোকসভা নির্বাচনের ফল, কিন্তু এর আগে বুথ সমীক্ষা প্রকাশ করে ফলাফলের আভাস দিচ্ছে সমীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলো। শীর্ষস্থানীয় 8টি সমীক্ষা পরিচালনাকারী সংস্থার প্রকাশিত সমীক্ষা অনুযায়ী তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। আর ভারতীয় গণমাধ্যম টাইমস নাও, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, নিউজ 18-এর সমীক্ষা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 2019 সালের চেয়েও বেশি আসন পাওয়ার সম্ভাবনা আছে মোদীর দলের। কিন্তু ঊর্ধ্বমুখী বেকারত্বের হার, দুর্নীতি, ধর্মীয় সংঘাতের পরও কেন বিজেপির এত উত্থান? ভারতীয় গণমাধ্যম বলছে, কথা বলার ধরন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক উন্নয়ন, সফল চন্দ্রাভিযান, রাম মন্দির নির্মাণ, দ্রুতগতির রেল পরিষেবা চালুর মতোই সফলতাই পক্ষে গেছে মোদীর। বিপরীতে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলোর অধিকাংশের বিরুদ্ধেই আছে চরম দুর্নীতির অভিযোগ। তাছাড়া বিজেপি গত 10 বছরের শাসনামলে বড় কোনো দুর্নীতি নিয়েও অভিযোগ তুলতে পারেনি জোটটির শরিকরা। ভারতের ভোটের ইতিহাসে বুথ ফেরত সমীক্ষা যে সবসময় মিলে গেছে এমন নয়। এর আগে 5 রাজ্যের বিধানসভার ভোটের পরই বুথ ফেরত সমীক্ষায় এগিয়েছিল গেরুয়া শিবির, কিন্তু আনুষ্ঠানিক ফলাফলে জয় জয়কার ছিল বিরোধীদেরই। তাই এবারও বুথ ফেরত সমীক্ষা পাত্তা দেওয়ার পক্ষে নয় ইন্ডিয়া জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রত্যাশা, ইন্ডিয়া জোট পাবে 295 আসন। আর এ কারণে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত থাকার পরামর্শ দিয়েছে তৃণমূল কংগ্রেসও। দলটির মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে 30টি আসনই পাবে তৃণমূল। সমীক্ষার ফল কেবলই এজেন্টদের মন ভাঙার চেষ্টা, এমনটাও বলছে বিরোধী দলগুলো। আর আম আদমি পার্টির দাবি, প্রধানমন্ত্রী হিসেবে আর ফিরছেন না নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে এই চলমান লোকসভা নির্বাচনের ভোট পর্ব যখন শুরু হয়েছিল 19 এপ্রিল কিন্তু 4 রাজ্যের বিধানসভা ভোট হয়েছিল, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ আর সিকিম। আজকে 2 রাজ্যের বিধানসভার ফলাফল প্রকাশ হয়েছে এবং সেখানে কিন্তু গতকাল বুথ ফেরত সমীক্ষার ফলের মতোই এই 2 রাজ্যে সিকিম এবং অরুণাচল প্রদেশও কিন্তু বিজেপি সরকার গড়তে চলেছে। এখনো পর্যন্ত তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংখ্যায় সেই আসনে এগিয়ে রয়েছে। আর বাকি দুটো অন্ধ্রপ্রদেশ এবং যে বিহার, সেটি কিন্তু আগামী মঙ্গলবার অর্থাৎ 4 তারিখে জুন মাসের 4 তারিখ, যেখানে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, সেই দিন কিন্তু আগামী এই দুটো বিধানসভা হচ্ছে যে ওই রাজ্যের স্থানীয় সরকার, ওই রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের নির্বাচন। সার্বিকভাবে যেই বিষয়টি গতকাল থেকে চর্চিত, ভারতের গণমাধ্যম সহ বিশ্ব গণমাধ্যমে চর্চিত বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছেন, এইরকম একটি আভাস ভারতের শীর্ষস্থানীয় 8টি সমীক্ষক সংস্থা এবং ভারতের প্রভাবশালী সমস্ত গণমাধ্যম, পত্রিকা, অনলাইন এবং টেলিভিশন, সবগুলো অধিকাংশ গণমাধ্যমে যৌথভাবে প্রকাশিত যে সমীক্ষার ফল, তাতে কিন্তু পরিষ্কারভাবে আভাস দিচ্ছে যে নরেন্দ্র মোদী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ আবার তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছে। তবে এটা ঠিক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সর্বাধিনায়ক অমিত শাহ, তারা যে নির্বাচনের আগে প্রচার প্রচারণায় বলেছেন যে 400 আসনের বেশি নিয়ে এই মোদী সরকার আবার তৃতীয়বারের মতো ক্ষমতা আসবেন। নির্বাচন বুথ ফেরত সমীক্ষা যে আভাস হচ্ছে, তাতে কিন্তু
400 আসন পার করে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবেন, এমনটি না হলেও তার খুব কাছাকাছি অবস্থানে যাবে। এমনটি কিন্তু নির্বাচন ভোট কালকে যখন আমরা দেখেছি, ভোট পরবর্তী 6:30 7টার পর থেকেই কিন্তু স্ক্রিন জুড়ে শুধুমাত্র বুথ ফেরত সমীক্ষা এবং তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে এই ধরনের আভাসের খবর নিয়ে টকশোতে আমরা সারা রাত ভরে দেখেছি, এবং আজকেও প্রধান গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে। স্বাভাবিকভাবেই 18তম জাতীয় লোকসভা নির্বাচন, 543 আসন, 97 কোটি ভোটার, তারা কি করলেন 7 দফায় ভোট দিয়ে, তার একটি আভাস অবশ্যই মানুষের কাছেও একটি গ্রহণযোগ্য। কিন্তু পরিষ্কার করে এই বিজেপি বিরোধী শিবির থেকে, এনডিএ জোট থেকে পরিষ্কার করে এই যে বুথ ফেরত সমীক্ষাকে তারা খারিজ করে দিয়েছে। রাহুল গান্ধী আজকে কিছুক্ষণ আগে দুপুর বেলায় বলেছেন যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া এটা করেছে, এটা কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট তারা কিন্তু 295 আসন পাবে। তো সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলেছেন যে এই ফেক সমীক্ষা তারা মানছেন না। তো সব মিলিয়েই এই সমীক্ষা নিয়ে চর্চা যখন চলছে, তার মধ্যে একদিন বাকি, আগামীকাল মঙ্গলবার জানা যাবে দুপুরের 12টার মধ্যে মোটামুটি দেশবাসী বা বিশ্ববাসী জানতে পারবে যে এই সরকার কত আসন নিয়ে তারা আবার তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরল। তো এই ছিল আমার কাছে সমীক্ষা পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ, যে বিশ্লেষণ হচ্ছে। লোকসভা নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভারতের কলকাতায়। গাজার যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি নয় ইসরায়েল। হামাস ইতিবাচক সাড়া দিলেও প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। বলেছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না তিনি। নেতানিয়াহু বাইডেনের প্রস্তাবে রাজি না হলেও ইসরায়েলিরা জিম্মি মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছে। অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে প্রথমে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে। একই সঙ্গে ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের। বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে হামাস ইতিবাচক সাড়া দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না তিনি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভে উত্তাল ইতালির রাজপথ। শনিবার রাজধানী রোমে প্রায় 10,000 মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। শনিবার রাজধানী রোমের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। আয়োজকদের দাবি, অংশগ্রহণকারী সংখ্যা ছিল 10,000। 50টিরও বেশি শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইতালিতে বসবাসকারী ফিলিস্তিনি এবং অভিবাসীরা অংশগ্রহণ করেন এই বিক্ষোভে। কমিউনিস্ট পার্টির লাল পতাকা আর ফিলিস্তিনের পতাকা হাতে এগিয়ে যান বিক্ষোভকারীরা। ঠিক একই সময়ে ফ্রাতেল্লো দি ইতালিয়ার ইউরোপ পার্লামেন্টের নির্বাচনী সমাবেশ ছিল পিয়েট্সা দেল পপুলোতে। সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও উপস্থিত ছিলেন। এতে নগর জুড়ে ছিল কঠোর নিরাপত্তা এবং কিছুটা উত্তেজনাও। বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধের দাবিতে স্লোগান দেন। সরকারের সমালোচনা করে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। একই সঙ্গে আহ্বান জানান ইতালিকে নেটো থেকে বেরিয়ে আসার। ইসরায়েল গাজায় হামলার পর মেলোনি সরকার তাতে সমর্থন দেয়, যা আমরা পছন্দ করিনি। গাজার হাজার হাজার মানুষ মারা গেছে এই যুদ্ধে। আমরা স্বাধীন ফিলিস্তিনের দাবি জানাচ্ছি। বিকেল 5:30টার দিকে রোমের লা সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছালে বিক্ষোভকারীরা পুলিশি বেষ্টনী ভেদ করার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। পরে বিক্ষোভকারীরা পিছিয়ে যেতে বাধ্য হয়। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় আবারও আবর্জনা বোঝাই বেলুন পাঠালো উত্তর কোরিয়া। সিগারেটের টুকরা, নোংরা কাপড়, নষ্ট কাগজ, প্লাস্টিক সহ 600 ময়লা ভর্তি বেলুন পাঠায় পিয়ংইয়ং। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিওল। একই সঙ্গে জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক বস্তু দেখলে জানানোর নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
শনিবার স্থানীয় সময় রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উত্তর পশ্চিমাঞ্চলীয় ইলসানে দেখা মেলে সাদা সাদা বিশাল আকৃতির বেলুন। উত্তর কোরিয়া থেকে ওড়ানো শত শত বেলুনের নিচে বাঁধা ছিল ময়লা ভর্তি ব্যাগ। এতে ছিল সিগারেটের টুকরা, নোংরা কাপড়, নষ্ট কাগজ, প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য। রোববার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার একের পর এক ময়লা ভর্তি বেলুন পাঠানোয় দুশ্চিন্তায় সিউল। এরই মধ্যে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। যে কোনো অজ্ঞাত বস্তু দেখা মাত্রই নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সেগুলোকে স্পর্শ না করে নিকটস্থ সামরিক বাহিনী বা পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সীমান্ত এলাকায় ঘন ঘন লিফলেট ও আবর্জনা ফেলার অভিযোগ করে পিয়ংইয়ং। এরপরই গেল মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার 9টি প্রদেশের 8টিতেই ময়লা ভর্তি ব্যাগসহ 260টি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। বেলুন কাণ্ডের মধ্যেই রোববার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একটি পার্শ্ববর্তী বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। সিঙ্গাপুরে বার্ষিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে আয়োজিত হয় ওই বৈঠক। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি, ইউক্রেন এবং গাজা যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের শীর্ষ নেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে ভূমিধস ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে জার্মানি দক্ষিণাঞ্চল। এরই মধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। অঝরে ঝরছে বৃষ্টি, নদীর পানি বেড়ে প্রবাহিত হচ্ছে বাড়িঘর ও রাস্তায়, ডুবে গেছে সেতুও। শনিবার জার্মানির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে এভাবেই নদীর পানি বেড়ে সৃষ্টি হয় বন্যার। বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। দেশটির বায়ার্ন, বাডেন-ভিউর্টেনবার্গ, জাকসেন সহ আরো কয়েকটি অঙ্গরাজ্যে রাতভর টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়। তীব্র বাতাসের সঙ্গে জলোচ্ছ্বাস ও ভূমিধসের শঙ্কা থাকায় আবহাওয়া দপ্তর জারি করেছে কয়েক স্তরের সতর্কতা। ইতিমধ্যে বন্যা আক্রান্ত অঞ্চল পর্যবেক্ষণ করেন বায়ার্ন মিনিস্টার প্রেসিডেন্ট মার্কুস সোয়েডার। ভয়াবহ বন্যায় প্রাণহানির আশঙ্কা থাকায় ইতিমধ্যে সোয়াবেন, আলগয়, ম্যাকেনবয়রেন, লিন্ডাও, বোর্ডেনজে ও গুইন্সব্রুক সহ বেশ কয়েকটি অঞ্চলের কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নিতে কাজ করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রশাসন জানায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে বাসিন্দাদের সরানো হয়েছে। নদীগুলোতে নতুন করে বাঁধ নির্মাণ করা হয়েছে। এদিকে পার্শ্ববর্তী দেশ সুইজারল্যান্ড, ইতালি ও অস্ট্রিয়াতেও বেড়েছে বন্যার পানি। বন্ধ হয়েছে রেল যোগাযোগ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ডলার নয়, চুক্তির শর্ত ভেঙে মালদ্বীপে প্রবাসী কর্মীদের বেতন দেয়া হচ্ছে স্থানীয় মুদ্রায়। বেশিরভাগ নিয়োগদাতার এমন কাণ্ড আর মুদ্রার মানের পার্থক্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। জীবিকার তাগিদে মালদ্বীপে বসবাস করেন 1 লাখের বেশি বাংলাদেশি। তাদের নিয়োগের সময় ডলারে বেতন দেওয়ার কথা থাকলেও না মানার প্রবণতা বেশ পুরনো। দেশটিতে যাওয়া নতুন কর্মীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। নতুন করে দেশটিতে নিয়োগ পেয়েছেন প্রায় 10,000 কর্মী। কষ্টার্জিত আয়ের বড় একটি অংশই তারা দেশে পাঠান। তবে এর আগে মানি এক্সচেঞ্জার কিংবা কালোবাজার থেকে রুপিয়ার বিপরীতে ডলার সংগ্রহ করতে হয় তাদের। প্রবাসীরা বলছেন, দেশটিতে 15.42 রুপিয়া দিয়ে $1 পাওয়ার কথা থাকলেও কালোবাজারে গুনতে হয় বাড়তি অর্থ। বেতন যদিও ডলারে পাওয়ার কথা থাকলেও এখানে লোকাল কারেন্সিতে আমরা বেতন পাচ্ছি, এবং বাংলাদেশে টাকাগুলো পাঠানোর ক্ষেত্রে, আমাদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আমরা যখন ডলার ক্রয় করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদেরকে লোকাল মার্কেট থেকে বা ব্ল্যাক মার্কেট থেকে আমাদের ডলারগুলো সংগ্রহ করতে হয়। তখন দেখা যাচ্ছে যে আমি যদি $500 আমার বেতন পাঠানোর জন্য আমি $500 পাঠাতে যাচ্ছি, তখন $500 আমাকে বাইরে থেকে ক্রয় করতে হলে মালদ্বীপের যে লোকাল কারেন্সি, সেই হিসাবে আমাকে মালদ্বীপের প্রায় 1000 মালদ্বীপিয়ান রুপি আমাকে বেশি দিয়ে কিনতে হচ্ছে। এখানে গভর্নমেন্ট রেট এবং আউটার মার্কেটের রেট দুই রকম। অর্থাৎ একজন যদি $300 স্যালারিতে এখানে এসে থাকেন, তাকে এমপ্লয়াররা স্যালারি দিচ্ছে সরকারি রেট, অর্থাৎ 15.42 এই রেটে লোকাল কারেন্সি রুপিয়া দিচ্ছে। যদি বাংলাদেশের একটা ব্যাংক এখানে স্থাপন করা হতো, তাহলে হয়তো কিছুটা হলেও আমাদের মুক্তি হতো। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া সহ, তারা কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা তাদের নিজস্ব ব্যাংক থেকে পাচ্ছে।
মালদ্বীপে পার্শ্ববর্তী কয়েকটি দেশের ব্যাংকিং সুবিধা থাকলেও নেই বাংলাদেশি কোনো ব্যাংকের বাণিজ্যিক শাখা। এ সমস্যার দ্রুত সমাধানও চান প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আশ্বাস দিলেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ। মালদ্বীপ থেকে লোকাল কারেন্সি দিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো সম্ভব নয়, সেক্ষেত্রে ডলার দিয়েই রেমিটেন্স পাঠাতে হয়। অনেক ক্ষেত্রেই ব্যাংক থেকে কিন্তু সরকারি যে হার, সেই হারে ডলার সংগ্রহ করা সম্ভব হয় না। এই বিষয়টি আমরা অবগত আছি এবং এই বিষয়ে আমরা মালদ্বীপ সরকারের অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে মাননীয় হাইকমিশনার স্যার সহ যোগাযোগ করা হয়েছে। তো আমাদের হাইকমিশনের পক্ষ থেকে এই বিষয়টি সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং প্রচেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। মালদ্বীপে যে কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা চালু হলে প্রবাসীদের সমস্যা সমাধানের পাশাপাশি বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়া শ্রম বাজার বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, শেষ সময় যে এয়ারলাইন্সগুলো 5 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া নিল, এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন? ভাড়ার বিষয়টা তো আমাদের সাথে সম্পর্কিত। বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স শেষ সময়ে যাত্রীদের কাছ থেকে 5 গুণ পর্যন্ত বেশি ভাড়া নিয়েছে, এই বিষয়টা আপনাদের নজরে এসেছে? সেটা আমাদের জানা নেই, তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখবো। প্রতিবারই একটা কথা বলা হয় যে অনিয়মের দায়ে মালয়েশিয়ার শ্রমবাজারটা বন্ধ হয় এবং আবার দুর্নীতির মাধ্যমে শ্রমবাজারটা খুলে, মানে বলা হয় সিন্ডিকেট হয়েছে, অনিয়ম হয়েছে, এর মাধ্যমে বাজারটা বন্ধ হয়। বাজার যখন আবার খুলে আমরা সেই সিন্ডিকেটই দেখতে পারি। আপনি তো আলোচনায় আছেন, এবার আসলে আপনাদের মন্ত্রণালয়ের অবস্থানটা কি মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে? সিন্ডিকেট হবে কিনা ভবিষ্যতে, আবার কি সিন্ডিকেটের মাধ্যমে যাবে কিনা, এটা আমাদের অবস্থানটা কি? আদৌ শ্রমবাজার খুলবে কিনা সেটাও একটা প্রশ্ন। মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে, মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরও অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে, শুধু শ্রমিক নয়, দক্ষ শ্রমিক, প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টিচার সবাই যাবে। বিদেশ যাওয়ার যারা আগ্রহী আছে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সিন্ডিকেটের বিষয়ে আমাদের অবস্থানটা কি? যে শব্দটা বারবার বলা হয় সিন্ডিকেট, এই বিষয়ে আমাদের অবস্থানটা আসলে কি? আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের এই পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2500 জন, 500 জন আমাদের যে আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাক, সবাই সেই সাথে। আমি একটু অনুমোদনের জায়গায় আবার আসি। আপনারা বলছেন যে যখন অনুমোদন চেয়েছে আপনারা তখন অনুমোদন দিয়েছেন, তো যেটা দেখা গেছে লাস্টের 2 দিনে আপনারা হিউজ পরিমাণ অনুমোদন দিয়েছেন। এই অনুমোদনের উপর ভিত্তি করে তাদের থেকে আর কি পুরো টাকাটা তারা এজেন্সিগুলো নিয়েছে। আপনি যেখানে জানেন যে এই 2 দিনে আপনি কত পাঠাতে পারবেন, সেই জায়গায় আপনারা কত পরিমাণ অনুমোদন দিয়েছেন এটা একটু বলে নিই। লাস্ট 24 তারিখ থেকে আমরা ট্রেনের টিকিট যাদের কনফার্ম আছে তাদের ছাড়া কাউকে কর্ম অনুমতি দেওয়া হয়নি। সো এটা আপনাদের জানতে হবে। ইভেন আমরা 24 তারিখ থেকে যাদের কর্ম অনুমতি দেওয়া হয়েছে প্রত্যেকের
একদম প্লেনের টিকিট আমাদেরকে জমা দেওয়ার পরেই আমরা দিয়েছি, ফলে এইটা নিয়ে সমস্যা হয়নি। এইটুকু ক্লিয়ার থাকা দরকার যে সরাসরি যুক্ত ছিলাম প্রবাসী কল্যাণ ভবনে। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি $111 বিলিয়ন নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার 11 নম্বর অবস্থানে আছেন। অন্যদিকে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ 109 বিলিয়ন। প্রায় 17 মাস পর আবারও শীর্ষ ধনী হলেন গৌতম আদানি। আদানি গ্রুপের সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলত গৌতম আদানির সম্পদ বেড়েছে। আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে এমন খবরে শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের দাম বাড়ে, যা তাদের মোট সম্পদের পরিমাণ বাড়াতে সাহায্য করেছে। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।